ছেলেটির নাম রাহুল। সে প্রায় 10 বছর পর তার মামা বাড়িতে যাচ্ছে। রাহুলের বাড়ি দিনাজপুর শহরে, আর তার মামার বাড়ি ফুলবাড়ি নামে এক গ্রামে। ফুলবাড়ি একটি গ্রাম্য এলাকা হওয়ায় সেখানে রাস্তাঘাট এখনো পুরোপুরিভাবে পাকা হয়ে ওঠেনি। এখনো সেখানে মাটির রাস্তা আছে, আর রাস্তার দুই পাশে বিভিন্ন রকমের গাছপালা। যেই রাস্তাটা দিনে দেখলে মনে হবে সবুজ অরণ্যে ভরা, দেখতে অনেকটা সুন্দর, কিন্তু রাত হলেই সেই সবুজ অরণ্য সুন্দর থেকে ভয়ানক হয়ে ওঠে। এ বাবা, এত বছর হয়ে গেল এখনো এই মাটির রাস্তাগুলো পিচের হয়নি। এ তো দেখি সব কিছুই আগের মতন আছে। রাস্তাঘাটে লাইট বলতে তো কিছুই নেই, দোকানপাটও সেরকম হয়নি, গাড়ি ঘোড়াও তো দেখতে পাচ্ছি না। এবার আমাকে মনে হয় হেঁটেই যেতে হবে। এই বলে রাহুল ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। মেইন রাস্তা থেকে তার মামা বাড়ি প্রায় 1.5 কিলোমিটার দূরে। ওরে বাবা, এ তো শিয়াল ডাকছে, তাড়াতাড়ি হাঁটি বাবা। রাহুল একটু ভয়ে ভয়ে হাঁটছিল, কারণ চারিদিকে শেয়ালের আওয়াজ, আর গ্রাম্য এলাকায় রাত হলে যেরকম একটি বিকট আওয়াজ হয়, সেই সব আওয়াজে রাহুলের বুকটা কেঁপে উঠছিল। হঠাৎ রাহুলের কানে ভেসে এলো একটি আওয়াজ। রাহুল, এই রাহুল, কোথায় যাচ্ছিস এতদিন পর? কে 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 ডাকছো? সামনে এসে কথা বলো। হঠাৎ করে রাহুলের পেছনে সেই ছেলেটি চলে এলো। কিরে রাহুল, আমাকে ভুলে গেলি ভাই? আমাকে চিনতে পারছিস না? না, ঠিক চিনতে পারলাম না। কে তুই? আমি তোর ছোটবেলার বন্ধু রে, সুজয়। আচ্ছা সুজয়, বহুদিন পর দেখা হলো রে তোর সাথে। কিন্তু তুই আমাকে চিনলি কিভাবে? না মানে কারণ আমার সাথে তোর দেখা প্রায় 10 বছর পর। সুজয় কিছুই বলে না, সে মুখ বন্ধ করে ড্যাব ড্যাব করে রাহুলের দিকে তাকিয়ে রইল। যাকে ছাড়, এত রাতে তুই এখানে কি করছিস বলতো? যাই হোক, দেখা হলো, ভালোই হলো। মামাবাড়ির রাস্তাটা ঠিক আমি বুঝতে পারছি না। আমি অনেক দিন পর এলাম তো, রাস্তাঘাট সেই রকম চিনতে পারছি না। চল তো, আমাকে একটু এগিয়ে দে। হ্যাঁ চল ভাই। এই বলে তারা দুইজন হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটতে হাঁটতে সুজয় বলে উঠল, জানিস রাহুল, তোকে দেখার আমার খুব ইচ্ছে ছিল রে, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো না রে। আর এইসব কি বলছিস তুই? এই তো দেখা তো হয়েই গেল আমাদের। সে দেখা হলো ঠিকই, কিন্তু কিন্তু কি ভাই বলতো? সুজয় রাহুলের কথাতে কোনো সাড়া দেয় না, সে মুখ বন্ধ করে চুপ করে রইল। এই যে তোর মামা বাড়ি চলে এসেছে ভাই, যা চলে যা। ঠিক আছে সুজয়, তাহলে কাল সকালে দেখা করিস। পারবো না রে, আমি রাত ছাড়া তোর সাথে দেখা করতে চাইলেও পারবো না। কেন রে, কোনো অসুবিধা আছে নাকি? সেই অনেক দিন পর আমরা দুজন এক জায়গায় হলাম, সেই ছোটবেলার মতন মস্তি করে বেড়াবো গোটা গ্রামে, আর তুই বলছিস সকালে আসতে পারবি না? পারবো না রে, আমি রাত ছাড়া তোর সাথে দেখা করতে চাইলেও পারবো না। আচ্ছা বেশ, তাহলে রাতেই দেখা কর, একসাথে বসে গল্প হবে। ঠিক আছে, আসলাম এবার। এই বলে সুজয় কিছু দূর গিয়ে অন্ধকারে যেন হারিয়ে গেল। এদিকে রাহুল তার মামা বাড়িতে গিয়ে ঢুকলো। রাহুল, কতদিন পরে এলি বাবা? বস বস, এখানে বস। আরে মামা, আমি তো রাস্তা ভুলেই গিয়েছিলাম,
তার মধ্যে রাতের অন্ধকারে আর ওই চিনতে পারছিলাম না রাস্তাঘাট। ভাগ্যিস সুজয়ের সাথে আমার দেখা হয়ে গেল, সেই তো নিয়ে এলো আমাকে। সুজয়? ওই যে আমার ছোটবেলার বন্ধু সাইফুলের ছেলে গো। কি সব বলছিস তুই, বল তো, তোর মাথা ঠিক আছে তো? কেন মামা, কি এমন হলো যার জন্য তুমি এই রকম বলছো? সুজয়, সুজয় তো 1 বছর আগে জলে ডুবে মারা গেছে রে। এই কথা শোনা মাত্র রাহুলের সারা শরীর বরফের মতন হিম হয়ে গেল। রাতে রাহুল শুয়ে শুয়ে সেই সব কথাই চিন্তা করছিল। তাহলে সে কে ছিল যে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে এলো? পাশের জানলার বাইরে সুজয় এসে ধীরে ধীরে বলছে, রাহুল, সে আমিই ছিলাম রে, একটু বাইরে আসবে, কিছু কথা আছে। চলে যা, চলে যা, কাল কথা হবে, কাল। ভয় পাস না রে, কিছু কথা বলে আমি চলে যাব চিরদিনের মতো। একটু বাইরে আয়, তোর কোনো ক্ষতি করব না আমি। রাহুল সাহস করে বাইরে গিয়ে সুজয়ের সামনে এলো। এখানে বস ভাই। রাহুল বেশ ভয়ে ভয়ে সেখানে বসলো। জানিস রাহুল, সেই ছোটবেলায় তুই যখন এই গ্রামে আসতি, আমার না খুব আনন্দ হতো। কারণ আমার বন্ধু বলতে শুধু তুই ছিলি রে। আমি অপেক্ষা করতাম তুই আবার কবে আসবি, আর আমরা দুইজনে মিলে অনেক খেলাধুলা করব। কিন্তু তুই সেই যে গেলি, আর এলি না। আমি অনেক বছর থেকে তোর অপেক্ষা করছিলাম রে, কিন্তু তুই আর আসলি না। কি করে আসবো ভাই, পড়াশোনার টানাপোড়ায় আর সুযোগ হয়ে ওঠেনি। তোর কথা আমারও অনেক মনে পড়েছে, কিন্তু আসতে পারিনি রে। গেল বছর আমি নদীতে স্নান করতে যাই, গিয়ে এক বড় স্রোতের পাকে আমি জলে ডুবে যাই। কিন্তু আমার ইচ্ছে ছিল তোর সঙ্গে দেখা করার, আর সেই ইচ্ছেটাই আমাকে এখনো মুক্তি দেয়নি রে। সুজয়ের মুখে এইসব কথা শুনে রাহুল মন থেকে ভেঙে পড়ে। তার অনেক কষ্ট হচ্ছিল সুজয়ের জন্য। আমি 1 বছর থেকে মুক্তি পাওয়ার জন্য তোর অপেক্ষা করছিলাম রে। তোর সাথে দেখা হয়ে গেল, এখন আমি মুক্ত। এই বলে সুজয় অদৃশ্য বিলীন হয়ে গেল, আর রাহুলের মনে একটি বড় পাথর রেখে গেল। রাহুল মনে মনে ভাবতে থাকে, সে কেন এই 10 বছরে আসতে পারেনি, সে কেন আসতে পারেনি, এই ভেবেই সে অনেক কষ্ট পাচ্ছিল। জীবিত অবস্থায় মানুষের কিছু কিছু ইচ্ছে থাকে, সেগুলো পূরণ না হওয়াতে মানুষের আত্মার কখনো মুক্তি হয় না। রফিক, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না রে, আমাকে ছেড়ে দে। ইনি হলেন বল্লভপুর গ্রামের এক জমিদার। অন্যের সম্পদ জমি দখল করে গ্রাস করে নিজের সম্পত্তি গড়ে তুলেছেন তিনি। ভোলা, রফিকের জমির খবর কি রে? কেন বাবু, রফিকের জমির খোঁজ আপনি করছেন যে? রফিকের জমির চারিপাশে তো সব আমার জমি, শুধুমাত্র ওই জমিটাই বাকি আছে। কোনোভাবে ওই জমিটা নিতে পারলে আমার 100 বিঘা জমি পূরণ হবে। সে তো ঠিক আছে বাবু, কিন্তু রফিক যদি জমিটা দিতে রাজি না হয়? রাজি হবে না মানে? রাজি করাতে হবে। রফিককে গিয়ে খবর দে যে আমি রেখেছি। বাবু, এত রাতে এখনই যেতে হবে না? মানে আমি বলি কাল সকালে গেলে হয় না? বেশি মুখে মুখে কথা বলিস না, যেটা বলেছি সেটা শোন। গিয়ে খবর দে রফিককে। ঠিক আছে বাবু। জমিদারের কথা অনুযায়ী ভোলা রফিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওরে বাবা, এত শিয়াল ডাকছে চারিদিকে,
এই জমিদার বাবুর কারণে একদিন আমাকে মরতে হবে। ওই তো রফিকের বাড়ি। যাই যাই, রফিককে গিয়ে তাড়াতাড়ি খবরটা দেই। রফিক, আয় রফিক, বাইরে আয় তাড়াতাড়ি। এত রাতে কে আবার ডাকছে আমাকে? আরে ভোলা, তুই এত রাতে কি দরকার বল? জমিদার বাবু তোকে ডেকেছে, জমিদার বাবুর সাথে গিয়ে দেখা কর। এত রাতে কি কারণে ডাকলো জমিদার বাবু? আমি অত শত জানি না, আর বলতেও পারবো না। তুই জমিদার বাবুর কাছে গিয়ে দেখা করবি, চল এখনই। ঠিক আছে চল। এই বলে রফিক ভোলার সাথে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভোলা, জমিদার বাবু হঠাৎ এত রাতে আমাকে ডাকলো কেন? জমিদার বাবুর কি কোনো বিপদ আপদ হয়েছে নাকি? দেখ, আমি অত শত জানি না, তোকে যেতে বলেছে, তুই চল আমার সাথে। অত কথা বলিস না তো, যত সব। তারা দুইজন ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। চারিদিকে যেন নিঝুম রাতের আধার নেমে এসেছে, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের ও ঝিঝি পোকার শব্দ। বাবু, ও বাবু, রফিক এসেছে গো। জমিদার বাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রফিক, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন জমিদার বাবু, কি এমন কথা যার জন্য আপনাকে এত রাতে আমাকে ডাকতে হলো? ব্যাপারটা হলো, দেখ রফিক, তোর জমির চারপাশে পুরোটাই তো আমার জমি। হ্যাঁ, সে তো ঠিক জমিদার বাবু। তোর একটি সাহায্য লাগবে আমার, তার জন্যই তোকে ডেকে এনেছি এখানে। কি সাহায্য লাগবে বলুন জমিদার বাবু। দেখ, তোর ওই 1 বিঘা জমির জন্য আমার 100 বিঘা জমি পূরণ হচ্ছে না। তার মধ্যে তোর জমিটা একেবারে আমার জমিগুলোর মাঝখানে। আমি চাই তুই তোর ওই জমিটি আমাকে দিয়ে দে, তার বিনিময়ে তোকে কিছু টাকাও দিয়ে দেব। এ কি বলছেন জমিদার বাবু? আমার জমি বলতে ওই 1 বিঘা জমি আছে, যে জমিতে আমি চাষবাস করে নিজের সংসার চালাই, আর আপনি সেই জমিটা নিয়ে নিতে চাইছেন? রফিক, দেখ, মাছ খেতে খেতে গলায় একটি কাঁটা বাঁধলে যেমন লাগে, তেমনি তোর ওই জমিটি আমার গলায় কাঁটা লাগার মতন হয়ে গেছে। তোকে কিছু টাকা দিচ্ছি, জমিটা দিয়ে দে ভালোই ভালোই। না জমিদার বাবু, ওই জমিটি আমি দিতে পারবো না, কারণ ওই জমিতেই চাষাবাদ করে যে আমার পেট চলে। বেশি বার বাড়িস না রফিক, ভদ্রভাবে জমিদার বাবুকে জমিটা দিয়ে দে, না হলে তো বুঝতেই পারছিস। আমাকে জোর দেখিয়ে ভয় দেখিয়ে আমার জমিটি নেওয়ার চেষ্টা করিস না ভোলা। আর জমিদার বাবু, আপনিও শুনে রাখুন, আমি ওই জমিটি দিতে পারবো না। তুই দিতে পারবি কি পারবি না একটু ভেবে দেখ। তোকে একদিন সময় দেওয়া হলো, কাল রাতের মধ্যে ভেবে বলিস আমায়। ঠিক আছে জমিদার বাবু, আমি এখন আসছি। এই বলে রফিক সেখান থেকে চলে যায়। বাবু, রফিক যদি জমিটা দিতে রাজি না হয় তাহলে? না দিয়ে যাবে কোথায়? আমার না শোনার অভ্যেস নেই। সে যেভাবেই হোক জমি তো তাকে দিতেই হবে, সেটা জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায়। ভোলা, এই ভোলা, কোথায় মরলি তুই, বল দেখি। এই তো বাবু, আমি এখানে এখানে। রফিকের বাড়ি গিয়ে খোঁজ নে, রফিক কি সিদ্ধান্ত নিল। ঠিক আছে বাবু। জমিদারের কথা মতো
ভোলা সকালে রফিকের বাড়িতে যায়। রফিক, আয় রফিক, বাইরে আয়। হ্যাঁ বল ভোলা, কি দরকার? কি দরকার মানে, জমিদার বাবু যে কালকে তোকে জমি বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নিতে বললো, ভুলে গেলি? আমি কালকেও জমিদার বাবুকে বলেছি ওই জমি আমি বিক্রি করব না, আর আজকেও বলছি আমি জমিটি বিক্রি করতে কোনোদিনই পারবো না। বিক্রি করবি কিনা সেটা একেবারে রাতে জমিদার বাবুর বাড়িতে গিয়ে জমিদার বাবুকে বলবি। রাত পর্যন্ত সময় দিয়েছিল জমিদার বাবু, রাতে গিয়ে জমিদার বাবুকে বলিস। এই বলে ভোলা সেখান থেকে চলে যায় আবার জমিদার বাবুর বাড়িতে। জমিদার মামু, রফিক তো একঘেয়েমি মানুষ, সে কিছুতেই জমি দিতে রাজি হচ্ছে না। আমি বলে এলুম রাত পর্যন্ত চিন্তা ভাবনা করে আপনাকে এসে জানাতে। রাতে জমিটা যদি দিতে রাজি না হয় রফিক, তাহলে রাতের মধ্যেই কিছু একটা করতে হবে। জমিদার বাবুর এত জমি থাকতে কেন জানি না আমার জমির পিছনে পড়ে আছেন। আজ রাতে গিয়ে আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়ে আসব আমার জমি আমি কিছুতেই বিক্রি করব না। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যায়। রফিক জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রফিক ঠিক করে নিয়েছিল কোনো মতেই তার জমি সে বিক্রি করবে না। এটা স্পষ্টভাবে বলতে রফিক জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর অন্যদিকে জমিদার বাবু রফিকের অপেক্ষা করতে থাকে। জমিদার বাবু, রফিক তো এখনো এলো না, সে কি আদেও আসবে? আসবে না মানে কি? তার ঘাট ধরে টেনে নিয়ে আয়, যা। বাবু, রফিক আসছে, রফিক। রফিক, তাহলে কি চিন্তা ভাবনা করলি? দলিলপত্র কি তাহলে তৈরি করব? জমিদার বাবু, আমি কালকেও আপনাকে বলেছি আমার ওই জমিটি আমি কোনোভাবেই বিক্রি করতে পারবো না, আর আজকেও স্পষ্টভাবে আপনাকে বলতে এসেছি আমি ওই জমিটি বিক্রি করব না। বিক্রি করবি না মানে? মগের মুল্লুক নাকি? শেষবারের মতো তোকে বলছি, তুই ওই জমিটা বিক্রি করবি কিনা। না যদি বিক্রি করিস তাহলে কিন্তু ফল ভালো হবে না, বলে রাখলাম। আপনাকে কতবার বলবো জমিদার বাবু, আমি ওই জমিটি বিক্রি করতে পারবো না। তবে রে ভোলা, রফিককে ধর। এ এ এ কি হচ্ছে জমিদার বাবু, এ কি হচ্ছে? ভোলা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। তোকে তো ছাড়ার জন্য ধরিনি, তোর আজকে শেষ দিন। এই বলে জমিদার একটি মোটা লাঠি দিয়ে রফিকের মাথায় জোরে আঘাত করে, আর রফিক রক্ত মাখা মাথা নিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যা বলা, রফিককে মাটিতে পুঁতে আয়। কিন্তু মামু, রফিক তো এখনো জীবিত আছে, সে অজ্ঞান মাত্র হয়েছে। আহা, যা বলেছি তাই শোন। ওকে মাটির নিচে পুঁতে দে, তাহলে কাজ সমাপ্ত হয়ে যাবে। ভোলা জমিদারের কথা মতো রফিককে মাটিতে পুঁতে দেয়। এক মাস পর এক রাতে ভোলা জমিদারের বাবুর বাড়ির সব কাজ ছেড়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তার কানে একটি চেনা কণ্ঠ ভেসে এলো। ভোলা, এই ভোলা। এই, কে 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 রে, কে রে, কে কে রে, কে ডাকছিস, কে কে? ভোলা। এই ভোলা, মাটির নিচ থেকে
উঠে এসেছি রে। হঠাৎ করে রফিক ভোলার সামনে চলে এলো, তার ওই বিকট অট্টহাসি আর বিকট চেহারা নিয়ে। চিনতে পেরে গেলে? আমাকে আমাকে ছেড়ে দে রফিক, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে। ভোলা এ কথা বলতেই রফিক ভোলার ঘাটটা মুটকে দেয়। এদিকে জমিদার বাবু মনের সুখে ঘুমোচ্ছে, কিন্তু হঠাৎই একটি শীতল ঝোড়ো হাওয়ায় জমিদার বাবুর চোখ খুলে যায়। চোখ খুলে গেলে জমিদার বাবু নিজের সামনে যা দেখে তা দেখে ভয়ে কাঁপতে থাকে। হিরে, আমাকে মেরে আমার জমি দখল করবি? রফিক, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না রে, আমাকে ছেড়ে দে। এ কথা বলা মাত্রই রফিক জমিদারের গলা ঘাড় মোটকে দেয়। রাত যত গভীর হয়, এই কবরস্থানে ততই নড়ে ওঠে মৃত অতীত। যারা ফিরে আসার কথা নয়, তারাই ফিরে আসে বারে বারে। দুই বন্ধু, সমর ও রাকিব। সমর 19 বয়সী এক সাহসী ছেলে। কবরস্থানের রহস্য নিয়ে গবেষণা করাই তার কাজ। আর একজন রাকিব, 21 বছর বয়স তার। সে সমরের ভালো বন্ধু ও একজন ডকুমেন্টারি শুটার, আর একটু সন্দেহপ্রবণ। সে ভৌতিক অলৌকিক জিনিস তেমন একটা বিশ্বাস করে না, তাই সে ক্যামেরা নিয়ে সেসব দৃশ্য ক্যাপচার করতে চায়। জানিস, লোকজন বলছে রাতে নাকি এই কবরগুলো নড়ে ওঠে। তুই নিশ্চিত তো এটা আমাদের ভালো আইডিয়া? আমি প্রমাণ চাই, গল্প নয়। আজ রাতে ফুটেজ না নিলে সত্যটা উঠবে না। কবরস্থানের প্রবেশদ্বারে একটি কাঠের বোর্ডে লেখা, রাতে প্রবেশ নিষেধ, জীবিতরা সতর্ক থাকো। সেই লেখাটা রাকিব পড়ে হাসতে হাসতে বলে, এটি তো ভৌতিক সিনেমার সেট মনে হচ্ছে। চল, এখানে আর অত কথা না বাড়িয়ে ভেতরে চল তো। সমর, তুই কি ভয় পাচ্ছিস? না, মানে তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভয় পাচ্ছিস। কি যে বলিস, মানে ভয় পেলে আর গবেষণা করতে কবরস্থানে আসতাম। আর দেরি না করে চল তো ভেতরে। দুজন কবরস্থানের ভেতরে ঢোকে। হঠাৎ দরজা বাতাসে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তারা দুজন যখন কবরস্থানে হাঁটছিল, হঠাৎ করে একটি কবরের পাশ থেকে একটি শব্দ ভেসে এলো। রাকিব, একটা শব্দ শুনলি? কই, কিছুই তো শুনলাম না। এটা কি পার হলো আমাদের সামনে দিয়ে? কিছু দেখতে পেলি তুই? আমি ছায়ার মতো কিছু একটা দেখলাম, কিন্তু বুঝতে পারছি না ওটা কি। কে ওইখানে? কে ওখানে? কে আছে ও? সমর এ কথা বলতেই হঠাৎ এক বৃদ্ধ তাদের সামনে চলে আসে। তার চোখ ফাঁকা, কোনো সাদা অংশ নেই, পুরো কালো চোখ। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আমি এ প্রশ্ন তো আমার করা উচিত। তোরা কে? এত রাতে তোরা এখানে কি করছিস? না, মানে আমরা কবরস্থান নিয়ে আর ভৌতিক অলৌকিক জিনিস নিয়ে গবেষণা করি, তাই আমরা এখানে এসেছি। কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? এটাই তো আমার বাড়ি।
আমি এখানেই থাকি। এই কবরস্থান আমার ঘর। আমি এই কবরস্থানের পাহারাদার। এই কবরস্থানে যত কবর দেখতে পাচ্ছিস তারা আমার জন্যই শান্ত হয়ে শুয়ে আছে। আমি যতক্ষণ পাহারা দেব তারা কেউ বাইরে আসবে না। কি সব বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? যদি বাঁচতে চাস চলে যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। চলে যা বললেই তো আমরা যাচ্ছি না। আমরা এখানে ভৌতিক অলৌকিক ঘটনা দেখতে ও গবেষণা করতে এসেছি, আর সেগুলো গবেষণা করেই যাব। যা দেখার না তা দেখার চেষ্টা করো না। যাদের দেহ মাটির নিচে তারা ঘুমিয়ে আছে। তাদের ঘুম ভাঙলে তারা ক্ষুধার্ত থাকে। তাড়াতাড়ি বেরিয়ে যায় এখান থেকে। কেন, এখানে কি এমন হয় একটু বলবেন? যে প্রশ্ন করবে সে আর বাঁচবে না, বাঁচবে না। এই বলে বুড়োটি বাতাসে মিলিয়ে যায়, যেন মানুষ ছিলই না। এ ভাই, বুড়োটা কোথায় গেল? আমিও কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। সে কি আদেও মানুষ ছিল? দোস্ত, ওইখান থেকে একটা শব্দ একটা শব্দ পাচ্ছিস? সেটা কি কোনো জীবজন্তু হতে পারে? দোস্ত, এটা কোনো প্রাণী মনে হচ্ছে না। চল চল একটু এগিয়ে গিয়ে দেখি, চল। তারা কবরের কাছে যেতেই শব্দ বন্ধ হয়ে যায়। হঠাৎ ভেতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। তার কোনো মুখ নেই, চোখগুলো যেন আগুনের মতন জ্বলছে। দৌড়া দৌড়া সমর, সমর দৌড়া। দুজন দৌড়তে থাকে কবরের মাঝখান দিয়ে। দেখা যায় একটা নয়, তিনটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে যেন তাদের দিকে আসছে। ভাই ভাই, তারা তো আমাদের দিকেই আসছে। কি হবে? রাকিব, আর দেরি করা যাবে না। এই কবরস্থান থেকে বের হই, চল, দৌড়া, তাড়াতাড়ি কর, দৌড়া। কবরস্থানে দৌড়তে থাকে, কিন্তু কিছুতেই তারা বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। তারা যেখান থেকে দৌড়চ্ছিল আবার সেখানে এসেই দাঁড়িয়ে পড়ছিল। তারা যেন এই কবরস্থানে ফেসে গেছে। সমর, এই আমাদের সাথে কি হচ্ছে? আমরা যেখান থেকে দৌড়চ্ছিলাম সেখানে এসেই আবার দাঁড়িয়ে পড়লাম যে। আমরা কি এখান থেকে বেরোতে পারবো? আমি কিছুই বুঝতে পারছি না। রাকিব, দৌড়ো দৌড়ো রাকিব। এই কবরস্থানের চারিদিক থেকে সেই ছায়া মূর্তিদের কণ্ঠ তাদের কানে বেজে আসছে। জীবিত দেহ খুব উষ্ণ, জীবিত দেহ খুব উষ্ণ। সমর, কিছু একটা কর। তারা তো আমাদের দিকেই আসছে। আমি কিছুই বুঝতে পারছি না। রাকিব, দৌড়ো দৌড়ো রাকিব। আবারও সেই জায়গায় চলে এলাম ভাই। কি করব রাকিব, কিছু বুঝতে পারছি না যে কি করে এখান থেকে বেরোবো আমরা, বল। শোন শোন সমর, শোন, তুই আমার হাত ধর, আমরা বের হবো এখনই, চল। এখানে যে আছে কেউ বের হয় না, কবরেই শেষ। হঠাৎ সেই বুড়ো তাদের সামনে কোথা থেকে যেন চলে এলো।
তোদের বলেছিলাম এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। শুনিসনি আমার কথা তোরা? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের সাহায্য করুন। দয়া করে আমাদের এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার পেছন পেছন আয়, কিন্তু সাবধান, পিছন ফিরে তাকাবি না কখনো। সমর ও রাকিব বুড়োর পেছন পেছন গেট পর্যন্ত চলে আসে। গেট নিজে থেকেই খুলে যায়। তারা দুইজন ছুটে সেই গেটের বাইরে গিয়ে দাঁড়া হয়। আবার গেটটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বাইরে আসতেই সব নিস্তব্ধ। সমর হাঁপাতে হাঁপাতে বলে, বৃদ্ধ লোকটা কোথায় গেল, কোথায় গেল? সমর, ওই লোকটা আদেও কি মানুষ ছিল? সেই কবরস্থানের ভেতর থেকে আবারও ফিসফিস আওয়াজ তাদের কানে আসছে। জীবিত দেহ, কবুষ্ণ। কেষ্টপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রফিক নামে এক ব্যক্তি, তার স্ত্রী ও তার একটি ছোট্ট মেয়ে থাকত। রফিক পেশায় ফল বিক্রেতা ছিল। সে গ্রামে গ্রামে ঘুরে ফল বিক্রি করত। কেষ্টপুর গ্রামের সামনেই একটি কুয়ো ছিল। সেই কুয়োতে একটি জিন বসবাস করত। গ্রামের লোকের কথায় সন্ধে লাগলেই সেই জিনটি কুয়োর উপরে উঠে আসত। সেই জন্যই গ্রামের লোকেরা সন্ধে নামার আগেই নিজের গ্রামে ফিরে আসত। কই গো, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আসো। ব্যবসা করে আবার সন্ধে নামার আগেই তো ফিরতে হবে। হ্যাঁ, এই তো আসছি। আর শোনো, ফেরার পথে কিছু চাল ডাল আর কিছু সবজি আনবে। আচ্ছা আচ্ছা, নিয়ে আসবো নিয়ে আসবো। বাবা, আমার জন্য বড় বড় মিষ্টি নিয়ে আসবে। আচ্ছা মা, নিয়ে আসবো। এবার আসি তাহলে। রফিক হাঁটতে হাঁটতে পাশের গ্রামগুলোতে ফল বিক্রি করছে। সেই দিন ফল বিক্রি করতে করতে রফিকের বেশ সময় লেগে যায়। আজ তো অনেক সময় লেগে গেল। তাড়াতাড়ি করে বাজারটা সেরে নেই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। সন্ধে প্রায় লাগা লাগা ভাব হয়েই আসলো। রফিক ফল বিক্রি করে সমস্ত বাড়ির বাজার করে মেয়ের জন্য মিষ্টি নিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সন্ধে নেমে আসে। রফিক কিছুটা ভয়ে ভয়ে হাঁটতে থাকে, কারণ তার গ্রামের সামনেই যে সেই কুয়োটি, যেখানে সন্ধে নামলেই জিন উঠে আসে। সেই কথা চিন্তা করেই রফিক ভয়ে ভয়ে হাঁটছিল। কুয়োর রাস্তার পাশে আসতেই রফিকের কানে ভেসে আসে এক অজ্ঞাত কণ্ঠ। রফিক, এই রফিক, কি নিয়ে যাচ্ছিস? আমাকে দিবি না? কে 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 ওইখানে? কে আমার নাম ধরে কে কে ডাকছো? সামনে এসো, সামনে এসো। তখনই এক কালো ছায়ার মতো একটি বস্তু রফিকের সামনে চলে আসে। তা দেখা মাত্রই রফিক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আজ এত দেরি হয়ে গেল, মানুষটা এখনো ঘরে ফিরলো না। আমার যে এখন বড় চিন্তা হচ্ছে। মা, বাবা কখন আসবে? এক্ষুনি চলে আসবে মা, দাঁড়া একটু। রফিক অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে থাকতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল আর হাঁটতে শুরু করলো তার বাড়ির দিকে। তার হাঁটার ভঙ্গিটা পুরোটাই যেন পাল্টে গেছে, কারণ তার মধ্যে সে কুয়োর জিনটি ভর করেছে। ও, আজ বাড়ি ফিরতে এত দেরি হলো? তোমার জন্য যে আমার ভীষণ চিন্তা হচ্ছিল গো। কই তোমার ব্যাগ, ডালা, বাজার এসব কোথায়? সব কৈফত তোমাকে দেব নাকি? নিজের কাজ নিজে কর, যা। এ কেমন কথা গো? তুমি তো এরকম ভাবে আমার সাথে কোনোদিনও কথা বলনি।
কি হয়েছে তোমার বলো তো? সরে যা আমার সামনে থেকে, আমাকে বিরক্ত করিস না, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। রফিকের মুখে এই ধরনের কথা শোনার পর রফিকের স্ত্রীর মনটা কেমন যেন ছটপট করতে লাগলো। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না রফিকের হঠাৎ করে কি হলো, কেন সে এই রকম করছে। মাঝরাতে রফিকের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে সে উঠে দাঁড়িয়ে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, রক্ত দে, রক্ত খাবো, কাঁচা মাংস খাবো আমি। তার এই অদ্ভুত কণ্ঠস্বর শুনে রফিকের স্ত্রী উঠে পড়ে। এ, কি 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 হয়েছে তোমার গো? কেন তুমি এরকম করছো? এই কথা শোনা মাত্রই রফিক আরো জোরে জোরে চিৎকার করতে থাকে, রক্ত দে, আমায় মাংস দে, নাহলে তোদের ছিঁড়ে খাবো। এই চিৎকার শুনে রফিকের মেয়েও ঘুম থেকে উঠে যায়। তার বাবার মুখে এই সব কথা এবং তার বাবার এই রকম আচরণ দেখে মা এবং মেয়ে দুজনাই ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে, বাঁচাও আমাদেরকে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। বাঁচাও বাঁচাও। তাদের চিৎকারে রফিক ঘরের ভেতর থেকে দৌড়ে অন্ধকারে বিলীন হয়ে যায়। রফিকের এর পরের পর্ব দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।